CNN 24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমির ইছাবিল চা বাগানে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি কয়েক লক্ষাধিক। স্মার্ট অসম গড়ার পথে অঙ্গীকার, কৃষক ও ভোক্তার পাশে রয়েছে সরকার, বললেন মন্ত্রী কৌশিক রায়। সিন্দুরায় স্নান করতে সলিল সমাধি এক বন্ধুর, তলিয়ে গেল আরেক বন্ধু, মিলল না মৃতদেহ। রামকৃষ্ণনগর ছনওয়ালা গ্রাম থেকে 2 কিশোরী নিখোঁজ, তীব্র চাঞ্চল্য এলাকায়। ঢাকায় বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা দাঁড়ালো 27, এর মধ্যে 25 জনই শিশু। মোদির শোক ও সাহায্যের বার্তা। এখন আসছি বিস্তারিত সংবাদে। শ্রীভূমিতে অগ্নিদেবতার কোপদৃষ্টি নাকি না হলে যত্রতত্র সংঘটিত হচ্ছে অগ্নিকাণ্ড। আগুনের করাল গ্রাসে নিঃস্ব হয়ে যাচ্ছেন দুঃখী লোকেরা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পাথারকান্দির ইছাবিল চা বাগানে। অর্জুন পাসি নামে এক ব্যক্তির ঘরে অগ্নিকাণ্ড ঘটার খবর পাওয়া যায়। যেহেতু মধ্যরাতে ঘরে আগুন লাগে, তাই আগুনের লেলিহান শিখায় ঘরের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। নগদ 20,000 টাকা সহ একটি অটোরিকশা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি বাজারিছড়া এলাকায় আগুন নেভানোর গাড়ি যদি থাকতো, তাহলে আগুন খানিকটা নিয়ন্ত্রণ করা সক্ষম হতো বলে অনেকেই উপলব্ধি করেছিলেন। তবে পাথারকান্দি থেকে গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পূর্বেই সব ধরনের সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। মন্দির তারপরে এখানে আমার নাম অর্জুন পাসি, নতুন লাইন ইছাবিল 7 নম্বর ওয়ার্ড। রাত 12টা 40-45 ভিতরে আগুন লাগছে। আগুন লাগিয়া তো আমরা সব কিছু জ্বলি গেছে, বাঁচার মতন কিছু নাই, গাড়ি রয়েছে, বাকি ঘরের ভিতরে আর কিছু নাই, গায়ে কাপড় দেওয়ারও নাই, যেটা রয়েছে সব জ্বলিয়া শেষ। যেটা লাগাইয়া রয়েছিলাম ওটাও আছে। বর্তমানে আমরা কন্ডিশন সব বহুত খারাপ। বাড়ির ভিতরে যত কাগজপত্র, টাকা পয়সা, সোনার উপর যেটা আসলো সব শেষ, ধান আসলো। আমরা এখন কিছু নাই বর্তমানে। কয়টার সময় লাগছে? 12টা 40-45 পরে লাগছে। কিরকম লাগছে বুঝছেন? আমরাও বুঝতে পারলাম না, কারণ মানে কি শর্ট সার্কিট হয়েছে, কারেন্টের কিছু দোষ। মানে যে সময় আগুন লাগছে সে সময় কারেন্ট রয়েছে, আর আমরা পরে গিয়া কারেন্ট আমরা ফোন করি, আমরা নিজেও কারেন্ট কাটাইছি। ফোন করলে বিজি খালি বিজি রয়েছে, ফোন করলে সারা তো ফোনও রিসিভ করে না, পরে কারেন্ট কাটা হয়েছে। কিন্তু কিছু কারেন্ট কাটার পরেও যেটা হয়েছে সব শেষ। এমনি টাকাও আসেন, টাকাও রয়েছে, মানে টাকাও 15-20 হাজার টাকাও রয়েছে ক্যাশ, ওটাও শেষ, কাগজপত্র সব শেষ। তখন আপনি কি চাইন? মানে এখন তো আমি কিরকম সাহায্য লাগে এটা? এখন তো কিতা কম, আমাদের যে বিধায়ক তাই নিজেও আইয়া দেখিলেন, যেটা হেল্প করার তাই করিয়া যাও। ঘর বাড়ি থাকার মতন তো নাই, এখন ঘর তো শেষ, এখন তো ভাঙাও লাগবো। এখন আমরা থাকার কোনো একটা ব্যবস্থা তো থাকেও। হ্যাঁ, আমরা বর্তমানে ইছাবিল গ্রামের বাসিন্দা। আর ইছাবিলে এই একটা ঘটনা না, আর আগেও কয়েকটা ঘটনা এরকম ঘটিয়েছে আর কি। কিন্তু এখানে কোনো ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই। আমরা যদি বাই চান্স অ্যাটলিস্ট আগুন লাগার পরে যদি ফায়ার ব্রিগেডে ফোন করি, ফায়ার ব্রিগেড সময় মতো এখানে পৌঁছতে পারে না। এর কারণে আমরা আমাদের মাননীয় মন্ত্রী শ্রীকৃষ্ণ পাল দাদার কাছে আমরা একটা দাবি করছি আর কি, যাতে বাজারে চড়াতে একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা যায়। যদি আমাদের যে ইছাবিল গ্রাম না, শুধু ইছাবিল গ্রামের জন্য না, অনেক এখানে গ্রাম আছে, হ্যাঁ, ঠিক ফায়ার ব্রিগেডের কোনো ব্যবস্থা নেই বলে এরকম ঘটনা ঘটে, আর অনেক অসুবিধা মানুষের। তাই একটা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। অসমের কৃষক ও সাধারণ মানুষের জন্য আরও কার্যকর, স্বচ্ছ ও দ্রুত পরিষেবা নিশ্চিত করতে রাজ্যের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায় মঙ্গলবার গুয়াহাটিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এক নতুন দিগন্তের সূচনা করলেন।
খরিফ মৌসুমের ধান ক্রয়ে ও আসন্ন অক্টোবর থেকে ন্যায্য মূল্যে নুন, ডাল, চিনি বিতরণের রূপরেখা তৈরি করে তিনি জানিয়ে দিলেন, অসমের কৃষি ও খাদ্য নিরাপত্তা এখন নতুন গতিতে চলবে। এক কর্মপ্রাণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল, এফসিআই এর জেনারেল ম্যানেজার রজত শর্মা, সচিব অনুয়া দত্ত বড়ুয়া, অসম ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই কর্পোরেশনের ম্যানেজার দিগন্ত দাস সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফের জেলায় ঘটল মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নদীতে স্নান করার সময় সলিল সমাধি ঘটল এক বন্ধুর। নিখোঁজ আরও এক বন্ধু। এবার হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কালাইন সিন্দুরাতে। রবিবার বেলা 2টা নাগাদ ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বদরপুর ও ভাঙ্গা এলাকার মোট 7 জন বন্ধু কালাইন নদীর পাথার কোয়ারিতে স্নান করতে এসেছিল। রবিবার ছুটির দিন বলে তারা একত্র হয়। নদীতে স্নান করতে গিয়ে জলস্রোতে ভাসিয়ে নিয়ে যায় 24 বছর বয়সের বদরপুর এফসিআই গুদাম এলাকার বিশাল ঘোষকে। তাকে বাঁচানোর জন্য বন্ধু সবিক সরকার নদীতে ঝাঁপ দেয়, কিন্তু সবিক ঝাঁপ দেওয়া মাত্রই সেই নদী গর্ভে তলিয়ে যায়। তখন বাকি 5 বন্ধু যদিও বিশালকে উদ্ধার করে, ততক্ষণে বিশাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর শেষ চেষ্টা করেও সবিককে উদ্ধার করতে পারেনি বন্ধুরা। খবর দেওয়া হয় পুলিশকে। শিলচর থেকে ছুটে আসে এসডিআরএফ বাহিনী। অনেক চেষ্টা করেও উদ্ধার সম্ভব হয়নি সবিকের দেহ। রামকৃষ্ণনগর ছনওয়ালা গ্রাম থেকে 2 কিশোরী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রামকৃষ্ণনগর ছনওয়ালা গ্রামের প্রিয়াঙ্কা রায় এবং প্রিয়াঙ্কা নাথ এই 2 মেয়েকে গতকাল সকাল 11টা থেকে পাওয়া যাচ্ছে না। তাদের বয়স আনুমানিক 15-16 বছর হবে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কেউ ওদের দেখে থাকেন তাহলে 6003038347 এই নম্বরে কল করার আহ্বান জানানো হয়েছে। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 27 জন। তাদের মধ্যে 25 জনই শিশু, যাদের বয়স 12 বছরের নিচে। দেখুন সবিশেষ। দুর্ঘটনায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 78 জন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। তিনি জানান, এখনো পর্যন্ত 20 জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অব্যবহতভাবে চিকিৎসা পরিষেবা চালিয়ে যাচ্ছেন তারা। তবে কিছু রোগীর অবস্থা সংকটজনক। সূত্রের খবর, সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে পড়ে। সোমবার সন্ধ্যা অবধি 19 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুপুর 1:06 উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই বিমানটি ভেঙে পড়ে। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বায়ুসেনার বিমানের দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সমস্ত রকমভাবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আচমকা পদত্যাগ করলেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে তিনি জানান, স্বাস্থ্যের কারণকে অগ্রাধিকার দিয়েই তিনি পদ ছাড়তে চান। সোমবার রাতে পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রিসভাকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাংসদদেরও তাদের স্নেহ ও শ্রদ্ধার জন্য ধন্যবাদ জানাই। এদিকে হঠাৎ করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের পদত্যাগে হইচই পড়েছে। কিসের জন্য হঠাৎ পদত্যাগ করলেন তা নিয়ে নানান চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক চাপ না শারীরিক অসুবিধা, সে ব্যাপারে দেশবাসী সন্দিহান। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন
ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেসওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেসওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেসওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। মাসের পর মাস যাচ্ছে, বছরের পর বছর গেলেও হাল ফেরেনি ছেচড়ি গণিরগ্রাম সড়কের। বিধায়ক মিসবাহুলের বিরুদ্ধে ক্ষোভ ভুক্তভোগী জনগণ সহ ছোট বড় যানবাহন চালকের। তারা বলেন সড়ক না অন্য কিছু ভেবে চিনতে পারছেন না, রয়েছে পুকুর সম গর্তের উপর গর্ত। বিগত কয়েক বছর ধরে অস্থি চর্মসার হয়ে পড়েছে কাছাড়ের বড়খোলা বিধানসভা সমষ্টির অধীন ছেচড়ি গণিগ্রাম এলাকা। বড়খোলা বাজার থেকে রানীঘাট পর্যন্ত গোটা সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কের বেহাল অবস্থা নিয়ে বিধায়ক মিসবাহুল সহ একাধিক জনপ্রতিনিধিদের দুয়ারে দ্বারস্থ হলেও কেউ কর্ণপাত করেননি এই সড়কের দিকে। বিশেষ করে বিগত 5 বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী মানুষ। এতে বিধায়ক মিসবাহুল সহ বিভাগীয় কর্তৃপক্ষ কুম্ভ নিদ্রায় রয়েছেন। কথা বলছি কত এমএলএ কইলাম, এমএলএ খালি ওই যাইব গিয়ে ও মিসবাহুল ইসলাম লস্কর। আচ্ছা, এরকম আর আমরা খোয়া বাদ দিছি। এটা তো গড়ে তো মোটামুটি তো 5 বছর ঘুরি যার গিয়া। সাকার বিয়ারিং বদলাইতে হইলে কমসে কম 5 থেকে 600 টাকা লাগে, 30 থেকে লইয়া হল কিছু। আমরা কিতা কইতাম, আমরা এমন এমএলএ পাইছি গুয়াইতাই, হ্যাঁ তারা কইয়া কোনো কিছু না। ভিডিও কটা বলাইছে, এটা কোনো মিডিয়ার ছাড়ো। আমরা একটা চাকা বদলাইতে সময় বহুত টাকা খরচ হয়ে যায়, 5 থেকে 600 টাকা লাগে যায় বিয়ারিং বদলাইতে। 15 দিন যায় না বিয়ারিং। রানীঘাট থেকে বড়খোলা যাওয়ার, বড়খোলা টু রানীঘাট রাস্তা প্রায় 4 কিলোমিটার রাস্তা আছে, মানে ওগুলা খারাপ রাস্তা খারাপ। পালংঘাট আইসিডিএস এর অধীনে 80 নম্বর নিমাইপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। কেন্দ্রটি স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে দুই পক্ষের ভিন্ন দাবি এবং এর সঙ্গে জড়িয়ে পড়া দুর্নীতির অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এক পক্ষ নিমাইপুর ফরেস্ট ভিলেজে কেন্দ্রটি স্থাপনের পক্ষে, যেখানে অন্য পক্ষ স্থানীয় মোহনখাল এমইও এলপি স্কুলের কাছে এর নির্মাণ চাইছে। দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কর্মী অসহায়িকা মোহনখাল এমই স্কুলের একটি কক্ষেই কেন্দ্রটি পরিচালনা করে আসছিলেন। সম্প্রতি সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গৃহ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করলে দুই পক্ষই পৃথক স্থানে কেন্দ্র স্থাপনের দাবি তুলে ধরে, যার ফলে নির্মাণ কাজ আটকে রয়েছে। অন্যদিকে পড়বারও ডর নাই। এখানে স্কুল বনিলে সুন্দর, আমরা সুবিধা বালা স্কুল হইবে সুন্দর হইব। 1364 নং নিমাইপুর এলপি স্কুল। এলপি স্কুলের সংলগ্ন এই সেন্টারটাও আগেও গ্রান্ট হয়েছে, বুঝছেন নি কথা কত ইংরেজি রয়েছে এটা আমার জানা নাই, কিন্তু আগে গ্রান্ট হয়েছে। এটা সেন্টারটা কিন্তু এলপি স্কুলের সংলগ্ন হয়, বুঝছেন নি। এখন এটা বাউতাবাজি করিয়া তারা চাইতে এইদিকে হইল 2 ভাগ মানুষ, ওদিকেও মানুষ আছে, ওই যে আপনার পিছন দিকে এদিকে মানুষ আছে, এদিকেও আছে, এদিকে আছে, কিন্তু 1 ভাগ মানুষ ওদিকে আর 2 ভাগ মানুষ ওদিকে। আগে একজন ম্যাডাম আসলে, আগে একটা মিটিং হয়েছিল, ম্যাডাম রে আমি ডাইরেক্ট কইয়া দিছি আপনি ইনকোয়ারি করুন, তাই এটা তারার জায়গাটাও গিয়ে ইনকোয়ারি করিয়া আইছে, বুঝছেন নি কথা। আইয়া এখানেও আমি জায়গা দেখাই দিছি, স্কুলের জায়গা আছে, ও জায়গাতে আমি ফটো মারিয়া নিছি। এই জায়গাটা বলে ডিপার্টমেন্টে এখন ঘর বানাইবার লাগে ফাটাইছে, কামটা আইছে। এখন তারা ইয়া আপত্তি করিয়া কিতাব বলে খালকে এটা বৈতবাজি করিয়া পরশুদিন ও যে অঙ্গনাদি মানে ওয়ার্কারের উপরে কিতা একটা কমপ্লেন দিতা, এই কমপ্লেনটাও আসা নাই, এটা মিছা মানে এটা বিলকুল মানে বৈতবাজি মাথায়। সেন্টারটা এনে হইতে লাগে, এখানে যদি হয় না তো আমরা ডাইরেক্ট কেস করবো সেন্টার
শিলচরের রাস্তায় যানজট নিরসনে বদ্ধপরিকর শিলচর পৌর নিগম এবং জেলা প্রশাসন। তারই নিদর্শন হিসেবে সোমবার শিলচরের কোর্ট স্কোয়ার থেকে সদরঘাট পর্যন্ত যে চিত্রটি দেখা গেল তা যেন নতুন করে স্বপ্ন দেখালো শহরবাসীকে। দেখুন সবিশেষ। গাড়ি আর মানুষের ভিড়ের মাঝেও শৃঙ্খলা পরিপাটি ফুটপাত আর অবাধ চলাচলের এমন দৃশ্য বহু বছর পর উপহার দিল জেলা প্রশাসন এবং শিলচর পৌর নিগম। সকাল থেকেই বরাক সেতুর নিচ থেকে শুরু হয় কোর্ট স্কোয়ার পৌর নিগম কার্যালয় শনি মন্দির পর্যন্ত পথটিকে আর চোখে পড়ল না কোনো ফুটপাত দখলকারী বা অস্থায়ী দোকানের ভিড়। সরকারি হায়ার সেকেন্ডারি স্কুলের রোড এবং সংলগ্ন অলিতে গলিতেও ছিল পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খলিত পরিবেশ। এই অভিযান ছিল পরিকল্পিত এবং কঠোরভাবে বাস্তবায়িত। নবনিযুক্ত পৌর নিগমের আয়ুক্ত শ্রীমতী সৃষ্টি সিং আইএএস এর নেতৃত্বে পৌর নিগম আগেই জানিয়ে দিয়েছিল যে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অভিযান ঘিরে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। এই পদক্ষেপ শহরবাসীর অধিকার পুনরুদ্ধারের এক বড় পদক্ষেপ মন্তব্য করেন তিনি। সরকারি ভর্তুকির লোভ দেখিয়ে 85,000 টাকা আদায়, ব্যাংকে জমা মাত্র 23,000। শিলচর সদর থানায় মামলা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি। ইলেকট্রিক অটো কেনার আশায় সবুজ স্বপ্ন দেখে যে 40 জন চালক শিলচরে ইউনিয়ন ব্যাংক এবং ইউনিক অটোমোবাইলসের দ্বারস্থ হয়েছিলেন, আজ তাদের সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ। দেখুন সবিশেষ। সরকারের প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের নাম ব্যবহার করে তাদের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছে তা শুধু আর্থিক নয়, আত্মবিশ্বাস এবং সম্মানেরও চরম অপমান। এই দুর্নীতির মূল চক্রে রয়েছেন শিলচরের সোনাই রোডে অবস্থিত ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার শাখা ব্যবস্থাপক এবং আউলিয়া বাজারের শোরুম ইউনিক অটোমোবাইলসের কর্ণধার মুস্তাক আলম লস্কর, যার প্রতিষ্ঠান আতুল গ্রিন প্রাইভেট লিমিটেড মূলত এই ইলেকট্রিক অটো সরবরাহ করত। ব্যাংক কর্তৃপক্ষ চালকদের আশ্বস্ত করেন সরকারি প্রকল্পের অধীনে ইলেকট্রিক অটো কেনা হলে ভর্তুকি মিলবে। সেই আশ্বাসে চালকেরা 85,000 টাকা করে শোরুমে জমা দেন। কিন্তু কেলেঙ্কারি শুরু হয় তখনই যখন 2-3 মাস পর হঠাৎ ব্যাংক থেকে চুক্তিপত্রে সই করাতে ডাকা হয় এবং সেখানে উল্লেখ থাকে মাত্র 23,000 টাকার হিসেব। আমার নাম আলতাফ হোসেন লস্কর। আমি অটোর শোরুমটা কিনে একটা গাড়ি কিনছি, 85,000 টাকা তার ডাউন পেমেন্ট দিছি। দেওয়ার পরে এখন দেখা যায় ম্যানেজার স্যারে আমার এখানে এগ্রিমেন্টও লাগে নাইছেন, আনিয়া দেখলাম এখানে 23,000 টাকা। তখন আমি স্যারকে প্রশ্ন করলাম যে স্যার এখানে 23,000 টাকা, এটা জিনিসটা আমি বুঝছি না। তাই না আমার হইলে না, এটা তোমার এটা কিচ্ছু না, এটা তোমার আলাদা আলাদা হইয়া জমা হইব। আমি বললাম স্যার এটা তো ডাউন পেমেন্ট একলগে দিলাম, আলাদা আলাদা বলে না, এটা ওরকম ভাঙ্গি ভাঙ্গি জমা হইব, হইয়া তো রয়েছে। এখন দেখা যায় যে এখানেও খালি 23,000 টাকা জমা আর কিচ্ছু নাই। তান দিয়ে আমি বললাম স্যার আমার ডিটেলসটা দেন। তখন তাই দিতে এটা দেন না, না দিয়া আমি এখানে গতদিন ব্যাংকও গেলাম, ব্যাংকও গিয়া তান দিয়ে পাইছি না। আরও অন্য মানুষ আমার কোশ্চেন যে স্যার আরও ওই রকম আমার মতো হয়েছে, কেউ দিছে 1 লাখ 1.5 লাখ ওই রকম দিছে, সবর 23,000 করে জমা হয়েছে। তারপরে এখানে ব্যাংকও গেছি আমি একদিন গিয়া ইয়েটা আনার, এখানে গিয়া পাইছি না, না পাইয়া তারপরে আমি বাইরে গিয়েছি, আইয়া দেখি তাই গেছেন কি অটোর শোরুমও, এখানেও গেছি, এখানে গিয়া তানতে কইলাম আমি। হওয়ার পরে ও তাইন আমার এটা দিতে রাজি হইল না। তারপরে কোন যে না তোমার এখানে 23,000 টাকা জমা হয়েছে। আমি বললাম স্যার আমার বাকি টাকা কই গেল? তাই এটা আমি জানি না, এটা তুমি জানো আর তোমার শোরুমে জানে, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারতাম না। যার কারণে এখন আমরা টাঙ্গিরখাড়ি থানার উপস্থিত হইয়া আমরা সব জায়গায় এখানে হইয়া থানুকে ভাইয়ার একটা দিছি। আর এখানে যদি আমরা সুবিধা পাই না তাহলে তো আমরা পরে অন্যদিকে CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।